দেখো আজকে আমরা খাচ্ছি মুড়ি আর এখানে আছে হিয়া দিদি মাসি আমার মা আজকে খাবার মুড়ি এটা খেতে অনেক স্বাদ চুল কেটে দিলাম আর কত লাইট ব্রাইট কত এখন ঠিক আছে ভাত শাক হয়ে গেছে আর ভাত শাক হয়ে গেছে আর হচ্ছে মাছের ঝোল আর মাছের তেলের ভাজা আর হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা এইসব বাকি ছিল তো ওদিকে দিদি বলছে আমি এগুলো করি তুই চুলটা কেটে দে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবারকে নিয়ে। এখানটায় গান বাজছিল তাই আমি আসল ভয়েসটা বন্ধ করে দিয়ে সাউন্ডটা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি। তো এখানটা আমি রান্না করছিলাম, সকালবেলা চা মুড়ি খেয়ে দিয়ে রান্না বসিয়েছিলাম। তো শাক ভাত হয়েছিল, ওই মুহূর্তে দিদি ওরা এসছে, তো দিদি ওরা চুল কাটবে বলছে, তো ওই দিদির চুলটা কেটে দিচ্ছি। শাইনির চুলটাও কাটবো, মানে এই দিদির ভাগ্নি বোনের মেয়ে, সেও চুল কাটবে, তার চুলটাও কেটে দেবো। দিয়ে তারপরে ওদিকে সোনুকে এবার তাড়াতাড়ি করে রেডি করিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, অ্যাবাকাস আছে। তো দিদি বলছিল যে দিদিরও কম্পিউটার আছে, কম্পিউটার ক্লাসে নিয়ে যাবে, তো 4টার দিকে ওদের টাইম আছে। কিন্তু আমার 1টা থেকে যেহেতু 1-1:30টার দিকে যেহেতু যেতে হয়, তো হাতে খুব কম সময় আছে, এই সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে আর কি। তো ঝটপটের জন্য সব কাজ করছি কমপ্লিট। ওদের 3:30 না 4টা কত যেন বললো, তো তখন ওদের ক্লাস আছে। তো এখানটা দিদি বলছিল দিদির চ্যানেলের নামটা বলতে, তো দিদির চ্যানেলের নামটা হচ্ছে সিম্পল শম্পা ব্লগ। তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। হালকা একটা ইউ শেপ মতো করে দিয়েছি, আর ওই ছোটো পুচকিটা ওর চুলটা সমান করে কেটে দিয়েছি। তো ওর চুলটা কিন্তু অনেকটাই রাফ দেখছি, আসলে ছোটো বাচ্চারা স্কুলে যায় তো রোদ্রু লাগে, আর ঠিকমতো যত্ন যদি করাও হয় তারপরেও না অনেকেরই চুল এই ড্রাই হয়ে যায়। তো যে কারণে আমার মনে হয় কিছু ঘরোয়া প্যাক ট্যাক আছে যেগুলো ইউজ করলে কিন্তু খুব ভালো কাজ দেয়। আমি জানি, নিজে থেকেই আমি করেছিলাম, তো সেই হিসেবে বলছি। অ্যালোভেরা ভালো করে পেস্ট করে নিয়ে একটু তেল দিয়ে একসঙ্গে মিক্স করে তারপরে লাগিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যদি আমরা ওয়াশ করতে পারি, তাহলে মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে একটু জলে ডাইলিউট করে, তাহলে কিন্তু ভালো কাজ দেবে। ডিম অ্যাপ্লাই করতে পারি, বা ব্যানানা একদম পেস্ট করে মিহি পেস্ট করে মিক্সির মধ্যে, সেটার সঙ্গে একটু কয়েক ফোঁটা তেল মিক্স করে লাগিয়ে একটু ঢাকা দিয়ে নেব, যাতে শুকিয়ে না যায়, নাহলে কলাটা কিন্তু একদম চুলের সঙ্গে আটকে লেগে থাকে। তো এদিকে রান্না চলছে, এখানে মাছের তেল, 3টা ছোট্ট ছোট্ট আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল বানাচ্ছি। আর এখানে হয়েছে কাঁকরোল আলু ভাজা, আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক ভাত বোন রান্না করেছে। তো কলাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে কয়েক ফোঁটা তেল মিক্স করে ওটা ভালো করে অ্যাপ্লাই করে মাথাতে একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে শুকাবে না, আর তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর ধুয়ে ফেললে ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। তো যাদের চুল খুবই ড্রাই তোমরা এটা অ্যাপ্লাই করো। অনেক সময় হয় না কলাটা একটু বেশি পেকে গেছে, বাচ্চারা খেতে চাচ্ছে না, তো ফেলে না দিয়ে তোমরা ওটা করতে পারো। হাঁটতে চাবে না, তাই 2 জন গেলে যাও রে, সাইকেলে চালে যা, তো ওই জন্য বললাম যে সাইকেলটা নিয়ে যা, পরে আসার সময় ভাগ্নি এখন চালিয়ে চলে আসবে। তাড়াতাড়ি গিয়েও তো লাভ নেই, ফাঁকা রাস্তায় গিয়ে আমাকে দিয়ে দিতে লাগবে, ওই মেন রোড না, টাউন যাওয়ার মেন রোড ওটা, তো ওদিকে গাড়ি ওকে সাইকেল চালাতে দেবো না, খুব আমি ভয় করে চালাই, খুব গাড়ি সব সময়। তো আমি যখন বেরিয়ে পড়েছি, আর নাচটা না করতে ইচ্ছে করছিল না, খুলে রেখেছিলাম একদিন করে, তো তারপরে ভাবলাম যে ঈদেই ওই যে ছোলা হয় না, ছোলা দিয়ে আমরা ওটা দিচ্ছিলাম। তো প্রথম দিন তো ঢুকেছিল সুন্দর করে, তারপরে রাত্রেবেলা একদিন এরকম করতে করতে না বের হয়ে চলে গেছে ছোলাটা। তো ভাবলাম ঘুম পেয়েছে, অনেক রাত এমনিতেই লেট হচ্ছে ঘুমাতে, তো ঘুম পেয়েছে, কালকে এখন লাগাবো। তো পরের দিনও আবার কী যেন ব্যস্ততা ছিল, আবার দৌড়ে যাওয়া, বাজার টাজার এগুলো করছিলাম, তো ওই মুহূর্তে পরের দিনও করতে পারি নাই। পরের দিন আবার রাত্রে গিয়ে, মানে পুরো একদিন 24 ঘন্টা পর আমি গিয়ে লাগাতে গিয়ে দেখি আর ঢুকছে না, মানে একদিকে একদম পুরো জমাট বেঁধে গেছে জায়গাটা, একদিনে নতুন কাঁচা এসে না মানে জমাট বেঁধে যাচ্ছিল ফুটোটা বন্ধ হওয়ার জন্য। তারপরে আর কি দিদিকে বলেছিলাম ওই যে কী বলে বার্নি
বানের কাঠি আনতে। বানের কাঠি আবার একটু শক্ত হয়, ওটা হয়তো ঢুকতো আমার মনে হচ্ছিল। তো তার জন্য দিদিকে আনতে বলেছিলাম। দিদি আবার যেহেতু খুবই সূক্ষ্ম জিনিস না, ও কাজের ব্যস্ততায় ভুলে গেছে। তো আবার এখন ছোলা দিতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। যেহেতু এই যে শক্ত হয়ে গেছে, ছোলাটা তো নরম হয়, যাচ্ছেই না। তারপর বাধ্য হয়ে যে এটাই নদটাই পড়লাম, উপায় না পেয়ে। বড় হয়ে গেছে একটু না? নদটা বড় হয়ে গেছে, ওই জন্য ইচ্ছে করছিল না, ছোট্ট করে একটু থাকতো। তো এখন আবার কবে বানাতে দেবো, তারপরে ছোট পরবো আর কি। তো ততক্ষণ এখন বাধ্য হয়ে এটাই পরে থাকতে হচ্ছে, নাহলে ফুটোটা বন্ধ হয়ে যাবে আর কি। এই জন্য বাধ্য হয়ে এটাই পরে থাকতে হবে এখন। আর এটা যদি পাই তো কেটে নিয়ে আসবো, আর দোকানে গিয়ে কেটে ছোটো করে নিয়ে আসবো। তো আমার সেপ্টেম্বর পিয়ার্সিংটা যখন করেছিলাম তখন কোনো কিছুই পরিস্থিতি খারাপ ছিল না। না আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিলেন, আর না তো তখন মানে সেরকমভাবে যুদ্ধ শুরু হয়েছিল। তো আমি শখের বশে করেছি। যে আমি তোমাদেরকে যেদিনকে ফুটো করেছি আমি বলেইছি যে এটা আমি সব সময় পরে থাকবো না, যেদিন আমার ইচ্ছে হবে সেদিন পরবো। যেদিনকে ট্র্যাডিশনাল লুক মানে শাড়ি যখন পরবো তখন পরবো, এরকমটা বলেইছিলাম, তাই না? তোমরা মনে করে দেখো, যদি যে দেখেছো আমার সেপ্টেম্বর পিয়ার্সিং করা ভিডিওটা, সে কিন্তু জানবে যে আমি বলেছি আমি সবসময় পরবো না, সবসময় আমার পরার ইচ্ছে নেই, এবং কখনো কখনো পরবো, এটা আর কি বলেছি। কিন্তু এখন তো রাখতেই হবে কোনো কিছু একটা, বলো, নাহলে ফুটোটা বন্ধ হয়ে যাবে। শখ করে যেহেতু কষ্ট করে ফুটিয়েছি, তো ফুটোটা বন্ধ কেন করব? তো সেটাকে বন্ধ না করার জন্য কিছু একটা পরে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি বার্নের কাঠি পাচ্ছি না জন্য এটা আমাকে পরে থাকতে হচ্ছে। এটা নোজ রিং, ঠিক আছে? আমার যে নাকটা এখন উপরে ফুটো করা হয়েছে তার জন্য একটু বড় রিং লাগে, তাই এই রিংটা আমি নাকের জন্য বানিয়েছিলাম, নোজ রিং এটা। তো বাধ্য হয়ে আমি এটা পরলাম, কারণ কাঠি ঢুকছিল না, শোলার এই কাঠি ঢুকছিল না, ওটা খুব নরম হয়, তাই অর্ধেক গিয়ে আটকে যাচ্ছে। তো বাধ্য হয়ে আমি এটা নথটা আর কি পরতে বাধ্য হয়েছি। জানি এটা ফেসের সঙ্গে আমার ম্যাচ করছে না, কিন্তু তারপরে পরে থাকতে হচ্ছে, কারণ নাহলে ফুটোটা বন্ধ হয়ে যায়। দিদিকে বলেছিলাম ওই জন্য একটা বার্নি কাটি নিয়ে আসিস তো, যাতে এটা পরে থাকতে না হয়, সেই জন্য। তো দিদি আবার ভুলে গেছে, যেহেতু সারাদিন ব্যস্ত ছিল, অনেক কাজ টাজ করে গুছিয়ে টুচিয়ে এসছে, তো অনেক চাপ ছিল মাথায়, তার মধ্যে রেডি হয়ে এসেছে। তো যে কারণে ও ভুলে গেছে। তো বাধ্য হয়ে আমাকে এখন এই নোজ রিংটাই পরে থাকতে হচ্ছে। তো বাইরের রূপ দেখে না মানুষের মনের বিচার করা যায় না, জানো তো। আমার যখন মন খারাপ ছিল সেই ব্লগগুলো আমি দিইনি। যাক, সবাইকে হয়তো বোঝানোর ক্ষমতা আমার নেই। মানুষ আসলে কখন কাকে ভালো বলে দেবে, একদিনের মধ্যেই একজন খারাপ হয়ে যায়, একদিনের মধ্যেই আবার একজন ভালো হয়ে যায়। কখন কি হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না। যাক, উপরে একজন দেখছেন, ওনার চোখে যদি মানুষ ঠিক থাকতে পারে, আমরা ঠিক থাকতে পারি, তাহলেই আমরা ধন্য। হয়তো মানুষের চোখে সবার চোখে ঠিক ভালো হওয়া সম্ভব নয়, কিন্তু যদি ওনার চোখে ভালো হতে পারি তাহলেই অনেক বড় জয় হবে, জয় প্রাপ্তি হবে আমাদের। কারণ সবার চোখে ফাঁকি দেওয়া গেলেও বন্ধুরা, ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। উনি সব জানেন, সব দেখেন, সব। এই যে আমরা দিদি অর্ধেক রান্নাও করলো, আমি ভাত আর ওই সেটাই করেছিলাম, শাকটা। আর তারপরে মাছের ঝোল, মাছের ভাজা, আলু, কাঁকরোল ভাজা, এগুলো সবও করেছে। আর আমি ওদিকে চুল কেটে দিলাম দিদির, আর ওই দিদির ভাস্তির। তো এখন তারপরে দিয়ে এই যে স্নান টান করে এদিকে আসলাম। খাওয়ার এখনো চান্স পাইনি, শুধু সোনু খেয়েছে, এদিকে ভাগ্নিও খেতে পারিনি, দিদিও খেতে পারিনি, আমি সকালবেলা খেয়েছিলাম, পান্তা ভাত খেয়েছিলাম। তো এখন এখান থেকে গিয়ে খাবো। আর এখন ঘড়িতে কটা বাজে এখন 2:30। চলো চলো, পেটের খিদে, তার মধ্যে গরমে অস্থির, যা গরম পড়েছে, এই গরমে হন্যে হয়েছে। গেলাম, এই যে আসছি। আর এখানটায় যে একটু মাংস নাগাল পেলাম রাস্তায়, নিয়ে নিলাম, ওটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। যাওয়ার সময় সোনু সাইকেল চালিয়ে গেছে। এখন এই যে ছোটো মাকে দিলাম যে তুই একটু চালিয়ে যা। অনেকটাই হাঁটলো, অনেকটাই হাঁটতে হয়, আমরা তো রোজ আসি না, তো বোঝা যায় না। দিদি ওরা প্রথমবার আসলো, বলছে অনেকটাই তো আসতে লাগে। হ্যাঁ, প্রথম হেঁটে আসতাম, তারপরে তো সাইকেলেও কষ্ট হয়, গরমে হাঁপিয়ে যেতে লাগবে, মানে বড় শ্বাস বেরোয়। কি সুন্দর আম হয়েছে দেখো, কি সুন্দর আম হয়েছে। শাখা ব্যাংক থেকে তো কবি বলে না, কার ফোন করছে।
তো এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে। কি লাগে না লাগে ওই জন্য নিয়ে বসেছি। পুরো টেবিল ভর্তি হয়ে গেছে, খাই আগে তারপরে গুছাবো, খিদে পেয়ে গেছে। ওই যে মাছের তেলে ভাজা, কাঁকরোল আলু ভাজা, শাক আর মাছের ঝোল, দিদির হাতে রান্না দারুণ হয়েছে। এই কটা দিন তো আসলে ওই ডাল সেদ্ধ, আলু ভাতে, ভাজা ভাত এরকম করেই খেয়েছি। তো দিদি এসেছে বলে এই যে 2-3 ধরনের রান্না হচ্ছে। কালকে আমিও করেছি, দিদি যেহেতু আসবে আজকে দিদি আমাকে করে খাওয়াচ্ছে। না হলে এই যে এক সপ্তাহেরও কত বেশি যেভাবে দিনগুলো গেল, খাওয়া নাপছিল না গলা দিয়ে। তো এই যে একদম কারেক্ট টাইমে চলে এসেছি। চলো, কিন্তু ভাবলাম যে লেট হবো বোধহয়, কিন্তু না, খুব স্পিডে চলে এসেছি, তাই টাইমলি চলে এসেছি। এসে দেখে ওদের ছুটি হলো মাত্র। তো এই যে নিয়ে এখন চলছে বাড়ির দিকে। চলো, খেয়ে দিয়ে উঠেই তো গিয়ে শুধু খেলাম আর খাওয়া দাওয়া হতেই ব্যাস অমনি টাইম হয়ে গেছে আনার। হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলো আসবো না। হ্যাঁ আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল না, হুম সেখানে না আমি অনেকদিন থেকে স্মল ফ্রেন্ড উঠতেছি না, তো হ্যাঁ তার জন্য আমি অনেকদিন পর স্মল ফ্রেন্ড দেখলাম। ওর কথার তো আগামাথা কিছুই বুঝছিলাম না। পরে জিজ্ঞাসা করাতেও বললো যে প্রথমে হচ্ছে স্মল ফ্রেন্ড, তারপরে বিগ ফ্রেন্ড, তারপরে ম্যাক্সে যায়। তো এখন নাকি ও ম্যাক্সে আছে, অ্যাবাকাস ক্লাসে আর কি। কাণ্ড দেখো। তোমাদের দুইজনের মধ্যে কোনটা নিবে? কাও কই নাই নিজে মুখে কি মা তোমার মাথায় এগুলো যেন কি বলে, মাথায় যে চুল বাঁধো ওটা কি? ও আজকে মাদার্স ডে মামা তুমি মাথায় এগুলো বাঁধো, ওগুলো কি বলে? তা আমি বললাম ক্লেচার। আমি তোমার জন্য ক্লেচার আনবো। হ্যাঁ, সেন্টার ফেস। তো আজকে মাদার্স ডে উপলক্ষে দেখো আমাদেরকে সেন্টার ফেস, আর তার সাথে নিয়ে এসছে 2টা ক্লেচার। মাদার্স ডে বলে গিফট দেবে আমাদেরকে। বলে আর কি কথা বললো, আমি অবাক। বলে কি ইসে মা আমাদের জন্য এত কষ্ট করে, আর আমি কি এতটুকু করতে পারবো না? দিদির জন্য ললিপপ আর ওর জন্য ললিপপ। তোমাকে বেশি ভালো লাগে সেখান থেকে তোমার চুজে নাও। তুমি বলো কোনটা কার? মাসির যেটা ভালো লাগে মাসি। তোমার যেটা পছন্দ সেটা নাও। নিজে দোকান গিয়ে নিজের পছন্দ নিয়ে আসছে, নিজের পছন্দ বলবে কি ব্যাপার কি? মাগো এমন কঠিন সময়ও আজকে হাসি পাচ্ছে। মানেটা কি? নিশ্চয়ই দোকানে টের পাবে যে আজকে তো মাদার্স ডে। তুমি কি বলেছো গিয়ে দোকানে গিয়ে কি বলেছো? থ্যাংক ইউ বেটা। কিছু বলোনি, তুমি বলেছো ক্লেচার দাও। তারপরে বলেনি কোনটা নেবে, তারপর নিজে পছন্দ করে নিয়েছো। তোমাকে বের করে দিয়েছে, তুমি নিজে পছন্দ করে নিয়েছো। হ্যাঁ, অনেকগুলো বের করে, যেটা সবথেকে সুন্দর দেখা যায় সেটা নিয়েছো। ও আর কত করে নিল এগুলো? হ্যাঁ সবগুলো 40, দুইটা 40 রুপিস, একটাই 40 রুপিস। 40 টাকা, 40 টাকা বেশি হয়ে গেল না? দুইটা মিলিয়ে না, দুইটা মিলিয়ে 40 না, একটাই 40। একটাই 40 তো বেশি হয়ে গেল। কত টাকা নিয়ে গেছিস? আমি 100। ঠগাইছে তো, শোনো। আরে না, কি বলবো, 20 টাকা করে নেবে। 20 টাকা হবে রে? না, ওখানে 20 টাকা, 10 টাকা সবগুলো 10 টাকার গুলো তো এইটুকু ছোট ছোট, আর 5 টাকার গুলো তো আরো ছোট এইটুকু। হ্যাঁ, 5 টাকা এইটুকু, 10 টাকা এইটুকু, এটা 20 টাকা। দোকানে কেন তো ওরাই বললো কি 20 রুপিস আছে, 40 রুপিস আছে, কেন হলো? আর 40 রুপিস এই জন্য এসে যাতে না একটু শক্ত হবে আর পাওয়ারফুল হবে, একটু ভাঙবে না। পাওয়ারফুল তো আছে। যাক, এই দিকটা একটু বেশিই নেয়, আমাদের গ্রামাঞ্চলের থেকে এদিকটা একটু বেশিই নেয় সব কিছুরই দাম। তবে এগুলো মজবুত আছে, এটা ঠিক। তো যাই হোক, সব থেকে বড় কথা হলো এই যে সারপ্রাইজটা ও দিল 2 মাকে, এটা দেখে আমি ভীষণ খুশি, সত্যি খুব খুশি যে আমার ছোট্ট বাচ্চাটা কতটা ম্যাচিওর হচ্ছে ধীরে ধীরে, একটু একটু করে।
খুব খুশি, ওর মাসিও খুব অবাক, আমিও, দুজনেই ভীষণ খুশি। মায়ের পর মাসি, পিসি বা দিদু এরাই তো মায়ের মতো হয়, তবে কিছু কিছু ঠাম্মিও হয়। তো সত্যি আজকে আমরা দুজনে ভাবতে পারিনি ছেলে আমাদের এইভাবে সারপ্রাইজ দেবে মাদার্স ডেতে। আমাকে অনেক দামি দামি জিনিস দাও, আর মাসি কখনো কখনো যাওয়ার সময় আমাকে টাকা দেয়, আর ও কখনো কখনো আমাকে কিছু কিছু খাওয়ায় তার জন্য। মাটির ঘরে টাকা জমিয়েছিল, ওটা ভেঙেছিল সেদিনকে ও কালার কেনার জন্য। ওই কালার দিয়ে ও কালার করে এখন কোথায় রেখেছে, ওই অবাক করে দিলে বাবু তুমি। তার জন্য এই যে দেখো ওই টাকা থেকে টাকা নিয়ে গিয়ে কোনটা নেবে দেখে নাও। কোনটা নিবে তুমি? এটা নিবা নাকি এটা নিবা? তুমি বড় হবে, চাকরি করবে, নিজে পায়ে দাঁড়াবে, তখন আমাদের কে এনে দিবে? আমরা তো সেই অপেক্ষায় আছি। তুমি নিজে পায়ে দাঁড়াবে, তারপরে আমাদেরকে গিফট করবে, তখন আমরা সেই খুশি হব। এখন তুমি শুধু পড়াশোনা করবে। কোনটা লাগবে দুইজনকে? কোনটা বেশি ভালো লাগবে তোমাদের? মাসি যেটা নিতে ইচ্ছা করে নিক। তুমি বলো কোনটা ভালো লাগবে কাকে? না তুমি দেখো সোনুর কাণ্ড। আজকে মাদার্স ডে, তাই আমাদের জন্য একদম গিয়ে ওর পয়সা, ওর মানে জমানো পয়সা দিয়ে আমাদের জন্য গিফট নিয়ে আসছে। এখানে দুটা বলতেছে যে যার যেটা পছন্দ হবে নেবে। মাটির ঘর আমি মানে অবাক হয়ে গেলাম ওর কাছে, মানে শুনলাম একবার, কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি তখন। আমরা এদিকে গল্পের ছলে ছিলাম, তো পয়সা বের করে দেখো নিয়ে আসছে, আমার সাথে চকলেট, তার সাথে সেন্টার ফ্রেশ। কত বড় হয়ে গেছে, সমুদ্র যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারে। আচ্ছা মিষ্টি মুখ করো। মাদার্স ডে সেলিব্রেশন হলো, জীবনে প্রথমবার আমার মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে। দিদির হচ্ছে মাদার্স ডে, দিদি ওরা তো ভাগ্নি ওরা তো মাদার্স ডে একবার সেলিব্রেশন করছিল না? করছিল। তা আমার ছেলে করছে সারপ্রাইজলি, একদম সারপ্রাইজ সারপ্রাইজ দিয়ে দিল। থ্যাংক ইউ। সবাই আশীর্বাদ করো সোনুকে, সোনুকে সবাই আশীর্বাদ করে অনেক বড়, হ্যাঁ যেমন এখনই ওর যা মানে মনোভাব আর কি এরকমই যেন থাকে, সবসময় যেন এরকমই থাকে, ভালো মানুষ হতে যেন পারে বাচ্চারা সবাই। এই যে এদিকে আমার 3 মা আছে, আরো আমি দিয়ে দিই। তুমি খাবে না এগুলা? একটা খাই। মধুর পাতা সেন্ড করতেছে। আর কতগুলো থাকে? এতগুলো? 5টা। সমস্ত ক্যামেরার পিছনেও যারা আছে সমস্ত বাচ্চারাই যেন খুব ভালো থাকে, এভাবেই বাবা মার খেয়াল রাখে, এটাই কামনা করব। যারা এখানে ছোটরা দেখছো সবাই বাবা মার এভাবে পাশে থেকো, এভাবে বাবা মার সাথে মানে কি বলবো, মা বাবাকে ভালোবেসে রেখো। দেখো বাচ্চারা যখন মানে ছোট্ট একটা কিছু নিয়ে আসে না, তখনও কিন্তু বাবা অনেক গর্ব হয়, অনেক আনন্দ। ভালোবাসা দেখছো। তবু কত লম্বা 10 টাকায়। দেখো সবগুলো 5টা লাগে, এত বড় হবে। তুমি খাও একটু। আকাশটা কিরকম করেছে, একদম ঘুটঘুটে অন্ধকার করেছে, মনে হয় বৃষ্টি আসবে। এদিকে আবার একটু পরিষ্কার, পশ্চিমে বেশি একদম ঘুটঘুটে করেছে। আর ওরা সবাই গেছে উপরে, তো চলো আমরাও মানে আমি আর তোমরা সবাই মিলে চলো একটু উপরে যাওয়া যাক। সারাটা দিন ঘরে ছিলাম, তো আমার তো অভ্যেস হয়ে গেছে, কিন্তু তবুও বাইরে একটু বের হলে তো ভালোই লাগে। দিদি ওরা ভাগ্নি ওরা আসলে ওদের একটু অসুবিধা হয় হয়তো, কারণ ঘরের ভিতরে সারাদিন থাকা, বদ্ধ ঘরে, যেহেতু ওরা খোলামেলা থাকে। তো ওরা কিন্তু চলে এসেছিলো ছাদে, আর আসলো মাত্র দেখো তাতেই আকাশটা এরকম। হ্যাঁ আকাশটা কি করছে রে, বৃষ্টি আসবে মনে হয়। হ্যাঁ ওই দিকটা করে ঘুটঘুটে, হ্যাঁ আবার ইসে ফুলকি দেখা যাচ্ছে, আগুনের ফুলকির মতো।
ভিডিওর জন্য মানুষ আলাদা আলাদা লোকেশনে যায়, অনেক অনেক জায়গাতে গিয়ে শ্যুট করে। আমরা কিন্তু দিদিও ওরকম, আমিও কোনোদিন কোথাও যাইনি কোনোদিন ভিডিওর জন্য, কোথাও যে একটা লোকেশন ভালো আছে যাই ভিডিও করি, সেরকম একটা না, আমরা এরকম হয়নি আমাদের। তো একটু যদি কারো বাড়ি যাই তখন যদি অটোমেটিক লোকেশনটা একটু বদলে যায় তখন একটু শর্টকাট বানানোর ইচ্ছে তো করেই, তাই না? তাই একটু ওরা এসেছিলো শর্ট করতে। আর দেখো আকাশটা সাথ দিল না, আস্তে আস্তেই কিন্তু বৃষ্টি আসার জন্য একদম তোড়জোড় করছে। তো চলো এবার ভাগতে হবে নিচে। আর সারাটা দিন যেন গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, তো যে কারণে হাওয়াটা একটু ভালোও লাগছিল। একটু অল্প একটু উপভোগ করে যখন দেখলাম বেশি মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা, বৃষ্টি আসবে আসবে ভাব, জোরে হাওয়াও আসা শুরু হলো, তখন কিন্তু আমরা সবাই নিচে নেমে যাচ্ছি। জামা উড়ে যাবে রে মাকে, জামাটা ধর উড়ে যাবে। এই ঠিক মাথা পড়বে, জামাটা নিয়ে আয় 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 রে। ভগবান কি কি উড়িয়ে উড়িয়ে আসতেছে, দেখি অন্ধকার, দেখো ওকেই আর দেখা যাচ্ছে না, অল্প অল্প দেখা যাচ্ছে। মোবাইলটাই উড়ে যেতে চায়। দেখো চারিটা অন্ধকার হয়ে গেল একদম। এই দেখো কি করেছে মেঘটা, দেখো। চলো কোনো কিছু আবার উড়ে এসে মাথায় পড়বে নিচে, দরজাটা বন্ধ করতে লাগবে। এই সুইট টোস্টগুলো খেতে তো খুব ভালো লাগে, কিন্তু বেশি খেলে গ্যাসের সমস্যা হয়ে যায়। একবারে কটা মানে কি দিয়ে খাচ্ছি বলো তো? ও দেখো চপস্টিক দিয়ে খাচ্ছে চাইনিজদের মতো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। শোনো তো, আমাদের মাদার্স ডে সেলিব্রেশন করলো, তাই মিষ্টি মুখ তো করাতে হবে, তাই সুইট টোস্ট দিয়ে হচ্ছে মিষ্টি মুখ। দিদি এসেছে বলে একটু হাসছি, গল্পগুজব করছি, হয়তো একটু ব্যস্ত আছি। ব্যস্ততার মাঝেও কিন্তু ওই সমস্ত কিছু একটু পরপর মাথায় ঢুকে যায়। আবারও কয়েকদিন ঠিকমতো ঘুমোতে পারিনি, যেই ঘুমোতে যাই তো বারবার জেগে যাচ্ছি, ঘুমাচ্ছি বারবার জেগে যাচ্ছি, গাটা যেন মানে আমার জাগনা হয়েই আছে, ঠিকমতো ঘুমোতেই পারছি না। যে মেয়েটা একবার ঘুমালে পরে সকালবেলা টের পেতাম। ওদের ওখানে এমন সব ঘটনাগুলো ঘটছিল যে আমি আতঙ্কে কাটাচ্ছিলাম দিন রাত। অনেক কষ্টে বিন খাওয়া বিন ঘুমে আমার একটা সপ্তাহ কেটে গেছে। ওদিকে ওরাও অনেক কষ্টে না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে। তোমাদের প্রার্থনা আশীর্বাদে দোয়াতে ও আজকে ভালো আছে। একটা সপ্তাহ পার হলো। তোমরা অনেকেই আমাদের জন্য খুব চিন্তিত ছিলে, অনেক প্রার্থনা করেছো ভগবানের কাছে, দোয়া করেছো, তোমাদের আশীর্বাদ কাজে লেগেছে গো। ও ভালো আছে, খুব শীঘ্রই তোমরা হয়তো দেখবে আমাদের পুরো পরিবারটাকে একসঙ্গে, যেটা তোমরা আশা করেছিলে। আমার ছোট্ট প্রিয় পরিবার, তোমাদের ভালোবাসা আশীর্বাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ গো। হঠাৎ করে এরকম দেশে একটা পরিস্থিতি, ওদিকে বাবা মার শরীরটাও খারাপ, দেখেও সত্যি খারাপ লাগছে। বাবা খুবই দুর্বল হয়ে গেছে, খুবই মায়া লাগছে দেখ। কিন্তু আমি এই মুহূর্তে একা কিছু করতে পারছি না গো। সোনুর পাপা আসলে তখন না হয় একটু সাহস পাবো। এই মুহূর্তে যদি এখানে এনে রাখি তাহলে কিছু একটা অসুবিধা হয়ে গেলে আমি কী করে দৌড়াদৌড়ি করবো বলো? এখানে না কোনো হসপিটাল, নার্সিংহোম কিচ্ছু আমি চিনি না, আমি কোনোদিন যাইনি। আমার নিজেরই কত সমস্যা, তারপর আমি যাইনি, চিনি না। আচ্ছা তোমরা বলো, বাড়িতে গার্জিয়ান হাজব্যান্ড না থাকলে, পুরুষ মানুষ না থাকলে, একজন মহিলা হয়ে তোমরা কি পারবে দুজন রোগী মানুষকে ঘরে রাখ? সেই দুঃসাহস করবে? নিশ্চয়ই নাই। এর আগের বার যখন মার হাই সুগার ছিল, বাবার প্যারালাইজ হয়ে গেছিলো, তারপর তো আমি সেবা শুশ্রূষা করেছিলাম 1 বছর মতো, সুস্থ করে তুলেছিলাম। এবার না হয় যে ঘরে পুরুষ মানুষটা আছে বর্তমানে সেখানেই থাকুক, সেটা বেশি সেফ হবে না বলো? হঠাৎ করে দৌড়াদৌড়ি করতে হলে গাড়ি আছে, গাড়ি নিয়ে যেতে পারবে। মাঝরাতে একটা সমস্যা হলে ছেলেটাকে নিয়ে একটা মেয়ে মানুষ একা আমি কি করব, কোথায় দৌড়বো বলো তো? হ্যাঁ জানি, এর আগের বারও আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। একটা ছোট বাচ্চাকে সামলানো বা আমার টাইমলি খেতে দেওয়া, ওনাদের সব কিছু করা, বাড়ির সমস্ত কাজ করা, দোকান, ছেলের পড়াশোনা, সব কিছু হয়তো আমি একাই সামলিয়েছি ঠিকই। তারপর একটা সাহস ছিল, আমি গ্রামে ছিলাম, যে কাউকে ফট করে পাওয়া যেত ডক্টরের কাছে দৌড়তে হলে। ও আসলে আমি দেখছি কি করা যায়। বিয়ের পর থেকে এতগুলো বছর দায়িত্ব নিয়ে এসেছিলাম, বাবা মা অসুস্থ হওয়ার পর ওদের সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিলাম। তখন যদি ভয় না পাই, দায়িত্বের ভয় আমি আজও পাই না, ভবিষ্যতেও পাবো। গ্রামেই বাড়ি করছি, আলাদা করে বাড়ি করিনি, একসঙ্গেই থাকবো বলে।